ওকে, তো লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছিলাম যুগাশ্রয় প্রোগ্রামের 4 নম্বর ম্যাথের 1 নম্বর পর্যন্ত করেছিলাম, রাইট? সো 2 নম্বরটা প্রায় 3 নম্বরের সেম। এটা না দেখে আমি এই 3 নম্বরটা দেখাচ্ছি, এটা দেখাচ্ছি না, এটা পারবা, বুঝতে পারতেছি। মানে একটা টাইপ যদি বুঝতে পারো, এই ম্যাথগুলো হচ্ছে কি তোমার সবগুলাই মোটামুটি পারা যায়, ঠিক আছে? তো আলাদা আলাদা সবগুলো করা লাগে না, জাস্ট আমাকে প্রশ্নটা পড়ে যদি আমি মানে ইয়েটা বুঝতে পারি, আমার শর্তগুলা, সীমাবদ্ধতাগুলা এবং অভিষ্ট ফাংশন এগুলো যদি ঠিকঠাক মতো ধরতে পারি, বাকি সব কাজ হয়ে যায় আমার একদম ইজি, ঠিক আছে? আমার প্রশ্নটা ভালো করে পড়তে হবে এবং এখানে ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কি ল্যাঙ্গুয়েজ বলতেছে এখানে, যেমন খেয়াল করো, একটু ইয়ে হয়ে গেছে, প্রশ্নটা পুরোপুরি ঘুরে হয় মানে দেখা যাচ্ছে না, হয়তো তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিবা। এক ব্যক্তি 500 টাকার মধ্যে কমপক্ষে 6 খানা গামছা ও 4 খানা তোয়ালে কিনতে চান। প্রতিখানা গামছার দাম 30 টাকা এবং প্রতিখানা তোয়ালের দাম হচ্ছে 40 টাকা। তো প্রশ্নটা হচ্ছে এরকম, তিনি কোন প্রকারে কতটি জিনিস কিনলে সর্বোচ্চ জিনিস কিনতে পারবেন? আচ্ছা, ওকে, সরি। প্রশ্নটা হচ্ছে এরকম যে তিনি কত প্রকারে, মানে কোন প্রকারের জিনিস কতটি কিনলে সর্বোচ্চ জিনিস কিনতে পারবেন। যেমন ধর 500 টাকা যদি সে মানে সব সব টাকা দিয়ে গামছা কিনে ফেলে বা সব টাকা দিয়ে তোয়ালা কিনে ফেলে, তাহলে এরকম হবে যে তার, আমার কাছে এইটা বিষয় না যে আমি কয়টা গামছা কিনলাম বা কয়টা তোয়ালে কিনলাম, এটা আমার বিষয় না। আমি হচ্ছে 2 প্রকারের জিনিস মিলে সবচেয়ে বেশি কিনতে পারবো এরকম, ঠিক আছে? লাস্ট দিনও এটা বলছিলাম যে 500 টাকা দিয়ে আমরা, ঠিক আছে, 500 টাকার জিনিসই কিনতেছি, কিন্তু এমন হইতে পারে যে দেখো, গামছার দাম হচ্ছে 30 টাকা আর তোয়ালের দাম হচ্ছে 40 টাকা। সো এটা হচ্ছে কি, তুমি যদি গামছায় হয়তো অনেকগুলো কম্বিনেশন থাকতে পারে, যে 5টা গামছা 10টা তোয়ালে, 10টা গামছা 5টা তোয়ালে। তো এমন যদি তুমি র্যান্ডমলি কিনে ফেলো, তাহলে হবে দেখা যাবে যে তুমি 500 টাকার মধ্যে তুমি পুরো টাকাটা ইউটিলাইজ করতে পারতেছো না, ঠিক আছে? পুরো টাকাটা ইউটিলাইজ করতে পারতেছো না। আমার কাজ হচ্ছে আমি 500 টাকাটাকে হাইয়েস্ট কি পরিমাণে ইউটিলাইজ করতে পারি সেটা। তো সেই উদ্দেশ্যে আমি আমার প্রবলেম গঠন করব, তারপর সলভ করে আমি আমার ইয়েটা বের করতে পারবো, যে কয়টা গামছা এবং কয়টা তোয়ালে কিনলে আমি আমি সবচেয়ে বেশি লাভবান হব, সেই জিনিসটা বের করব। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের চলকটা নির্ধারণ করা। তো চলক বুঝেই যায়, এই চ্যাপ্টারের সবগুলা ম্যাথ হচ্ছে 2 চলকের। এখানে কি আমাকে বের করতে হবে? গামছার সংখ্যা আর হচ্ছে কি তোমার তোয়ালের সংখ্যা, রাইট? গামছার তোয়ালের সংখ্যাটাই বের করব। সো ধরে নিলাম গামছার সংখ্যা হচ্ছে x আর তোয়ালের সংখ্যা ধরে নিলাম y। অভিষ্ট ফাংশনটা কি? z = x + y, যা সর্বোচ্চ হবে। মানে এই গামছা এবং তোয়ালের সংখ্যাটা আমাকে সর্বোচ্চ বানাইতে হবে যেভাবেই হোক। এখানে খেয়াল করো, তার মধ্যে হচ্ছে কমপক্ষে মানে তার শর্তগুলো কি? কমপক্ষে 4 খানা গামছা আর কমপক্ষে 4 খানা তোয়ালে। তাহলে কি x is greater than or equal 6 হবে, y is greater than or equal 4 হবে। মানে হচ্ছে কি, তোমার কমপক্ষে বলতে কি বোঝায়? কমপক্ষে বলতে বোঝায় যে আমার 6টা লাগবেই, কিন্তু 6 এর বেশি হলে সমস্যা নেই। সো এটা হচ্ছে কি x is greater than or equal 6। লেস দেন or equal 6 দিলে, এখানে যদি বলতো যে মানে বলতো যে সর্বাধিক এতটি 6টি, সর্বাধিক 6টি হইতো, তাহলে তুমি x is less than or equal 6 দিতা। মানে হচ্ছে গিয়ে হাইয়েস্ট 6টা নিতে পারবো, এর বেশি নিতে পারবো না, তখন লেস দেন দিতে, ঠিক আছে? তো শর্তগুলো হচ্ছে কি আমার একটু ভালো করে দেখতে হবে। এরপরে কি আরেকটা আমার সীমাবদ্ধতা আছে, প্রত্যেকটা গামছার দাম হচ্ছে 30 টাকা। সো টি গামছার দাম হবে 30x, তোয়ালের সংখ্যা হচ্ছে y টি তোয়ালের দাম হবে 40y। এই 30x + 40y কত হবে? 500 চেয়ে লেস দেন হবে। এই শর্তটা বুঝতে আশা করি অসুবিধা হওয়ার কথা না, কারণ হচ্ছে তোয়ালে এবং গামছার বাজেটই হচ্ছে তার 500 টাকা। তো এই দুইটার দাম অবশ্যই 500 টাকার নিচে হইতে হবে, সমান বা নিচে হইতে হবে, এর চেয়ে বেশি হলে আমার চলবে না। তো আমরা কি করব এখন? অসমাধাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করব। এটা হবে x = 6, এটা আসবে y = 4, আর এটা হবে তোমার 30x + 40y = 500। এটাকে আমি 500 দিয়ে ভাগ করে দিছি, ঠিক আছে? 500 দিয়ে ভাগ করলে এটা x এর নিচে থাকবে 50/3, y এর নিচে হবে 25/2। এইভাবে করলে আমাদের গ্রাফটা আঁকা কি ইজি হয়, এইজন্য এটা করা। সো এখন দেখো, এই তিনটা সমীকরণকে আমি লেখচিত্র আঁকবো। লেখচিত্রতে আমার নিচে পেজে আছে, দেখাচ্ছি
তারপর দেখা গেছে এখানে কৌণিক বিন্দুগুলো বের করা হয়েছে। আচ্ছা আমি লেখচিত্রটা একটু দেখে আসি। জাস্ট এই ইকুয়েশন গুলো মনে রাখো। ইকুয়েশন গুলো কি ছিল দেখো, ইকুয়েশন গুলো দেখো, এই অসমতাগুলা x is greater than or equal 6, y is greater than or equal 4, আর হচ্ছে 30x plus 40y less than or equal 500। ওকে, এখন যাই আমি গ্রাফটা আগে দেখে আসি। একটা ইকুয়েশন ছিল x is equal to 6 মেবি, হ্যাঁ x is equal to 6, দ্যাট মিন্স হচ্ছে কি তোমার এই বরাবর y অক্ষের সমান্তরালে 6 ঘর আসবো। এই যে সোজা লাইনটা হচ্ছে x is equal to 6। এখন দেখো x is equal to 6 এর সমাধান এলাকা কোনটা? সমাধান এলাকাটা হচ্ছে তুমি x এর জায়গায় 0 বসাও। x এর জায়গায় 0 বসালে দেখা যায় যে আসতেছে 0 is greater than or equal 6। ঠিক আছে, 0 কি greater than or equal 6 না, এই শর্তটা মানতেছে না। তার মানে হচ্ছে কি তোমার এই রেখার যে পাশে 0 আছে তার বিপরীত পাশটা হচ্ছে কি তোমার সমাধান এলাকার আনসার, এই পাশটা। ঠিক আছে, এটার জন্য এইটা। তারপর দেখি y is equal to 4, y is equal to 4 রেখাটা হবে এইটা। ঠিক আছে, এখন y এর জায়গায় তুমি 0 বসাও, তাহলে শর্তটা দাঁড়াচ্ছে এরকম 0 is greater than or equal 4। তার মানে 0 তো greater than or equal 4 না, সো হচ্ছে কি তোমার এলাকাটা হবে 0 যেদিকে আছে তার বিপরীত দিকে, এইটা হবে आंसर। ওকে, দুইটা এলাকা পেয়ে গেছি। আর আরেকটা ছিল 30x plus 40y less than 500, এই ইকুয়েশনটা এইটা। ঠিক আছে, এই ইকুয়েশনটা আঁকা হয়েছে এইভাবে, এই জায়গা আর এই জায়গায় পয়েন্টটা নিয়ে তারপর আমি আমার ইয়াটা এঁকে দিছি, রেখাটা এঁকে দিছি। তারপর দেখো এখন আমার সমাধান এলাকার সাথে মিলাই। সমাধান এলাকা মেইনলি এক্স্যাক্টলি এই ইকুয়েশনটা এখানে ছেদ করছিল। ঠিক আছে, এইখানে একটা পয়েন্ট আর এইখানে একটা পয়েন্ট দিয়ে আমরা আসলে এটা বের করছি। আর এই পয়েন্টগুলো আমরা কিভাবে বের করছি? এই পয়েন্টগুলো আছে কি আমরা সলভ করে বের করছি। এই রেখা আর এই রেখার সমাধান করো, তাহলে তুমি এই বি পয়েন্টটা পেয়ে যাবা। আর এই রেখা আর এই রেখার সমাধান করো, তাহলে তুমি এই সি পয়েন্টটা পেয়ে যাবা। ঠিক আছে, এইগুলি হচ্ছে আমার কৌণিক বিন্দু, আমার এগুলো লাগবে। আর এই বিন্দুটা খুব সহজেই বের করা যায়। দেখো x অক্ষ থেকে 6 আসছো, y অক্ষ থেকে 4 আসছো, এটা হচ্ছে 6 4, এটা খুব সুন্দর মতো বের হয়ে যায়। তার মানে আমি আমার কৌণিক বিন্দু পেয়ে গেছি। আর এই রেখার সমাধান এলাকাটা হবে এই দিকে, নিচের দিকে। কারণটা কি? এটা হচ্ছে 30x plus 40y ছিল, 0 0 বসাও, তো 0টা আসছে less than or equal 500, এটা শর্তটা ঠিক আছে। তার মানে 0 যেদিকে আছে ওই দিকটাই সমাধান এলাকা। আর এই জন্য হচ্ছে দেখো ডার্ক এলাকাটা দেখো, এই রেখার এই পাশে আছে, ঠিক আছে, এই রেখার উপরে আছে, এইটাও ঠিক আছে, আবার এই রেখার নিচে এই 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 দিকের অংশগুলা, মানে ডার্ক এলাকাটা আমাদের অনুকূল ফলাফল এলাকা। আর অনুকূল ফলাফল এলাকার যে কৌণিক বিন্দুগুলা, এই কৌণিক বিন্দুগুলাই হচ্ছে আমার সম্ভাব্য সমাধান। ঠিক আছে, সমাধানের পয়েন্ট। এখন আমরা চেক করব কোথায় এগুলো বসায়, এগুলো আমাদের অভিষ্ট ফাংশনে বসায় চেক করতে হবে। অভিষ্ট ফাংশনটা কি ছিল? z ছিল x plus y। এই যে দেখো, আচ্ছা 34/3 এটা কিভাবে বুঝবো? এটা 11 লিখলে হবে না। আচ্ছা তুমি এটা ক্লাস 3 ও বলছিলা। আচ্ছা আমি এটা দেখাই আমি কিভাবে লিখছি। এটা 34/3 ক্যালকুলেটরে যদি আমি ক্যালকুলেশন করি, সেটা আসে কত দেখো, 34/3 এটা আসছে তোমার 11.33। আমার এখানে গ্রাফে এক ঘর সমান কত একক ধরছি, এটা হচ্ছে এখানে এসে দেখলেই বুঝতে পারবো। এক ঘর সমান এক একক খুব সম্ভবত ধরছি, হ্যাঁ এই যে দেখো এক ঘর সমান এক একক ধরছি। তাহলে দেখো আমি এটা 0 বিন্দু, তাহলে আমি 5, তারপর হচ্ছে কি তোমার কত আসছি, সরি এটা খুব সম্ভবত আমি দেখি কত, এটা হচ্ছে 1 2 3 4 5 6 6 গড় 10 গড় 10। আচ্ছা এটা 34/3, এটা আসলে সমাধান করে বের করছি। অ্যাকচুয়ালি মেইন পয়েন্টটা ছিল গ্রাফটা কিভাবে আঁকছি সেটা বল দিই আগে, দেখাই তোমাকে। এই যে ইকুয়েশনটা দেখো, x আসে 50/3। ঠিক আছে, x মানে x অক্ষ থেকে 50/3 অংশ কাটবে আর y অক্ষ থেকে 25/2 অংশ কাটবে। তো 50/3টা কত দেখো তো, 50/3টা হচ্ছে তোমার 16.667। 16.667 দেখো আমি কত করে আসছি, এদিকে আসছি তোমার 10 15 15 16 16 এর পর দেখো 16 এর এই যে মাঝ বরাবর এটা হচ্ছে 16.5 আর আমার আসছে 16.667। তো আমি এই 5 এর একটু দূরে সরছি, দেখো একদম 17 তে যাই নাই, 17 এর একটু আগে রাখছি এই পয়েন্টটাকে। এইটা x অক্ষের খন্ডিতাংশ। আর y অক্ষের খন্ডিতাংশ হচ্ছে 25/2।
25/2 এটা আরো ইজি হয়ে যায়। দেখো 25/2 মানে হচ্ছে কি তোমার 12.5, 10, 11, 12 আর এই যে 13 আর 12 এর মাঝে যে গড়, এই গড়ের মাঝামাঝি একটা পয়েন্ট। ঠিক আছে, এটা হাতের আন্দাজে দিয়ে দিলাম 0.5। এই তো আমার 20.5 এই রেখাটা আঁকা হয়ে গেল। ঠিক আছে, এখন তুমি বলতেছো বি পয়েন্টটা কিভাবে নির্ণয় করছি। বি পয়েন্টটা হচ্ছে কি তোমার এই ইকুয়েশনে 30x প্লাস 40y ইজ ইকুয়াল টু 100 ইকুয়েশনে x এর ভ্যালু, এই ইকুয়েশনটা কি, এই ইকুয়েশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 4 ইকুয়েশন। দেখো এই ইকুয়েশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 4, এই জন্য এই পয়েন্টটা দেখো 4 আছে, এখানে 4 আছে, দেখতেছো? এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 4 বসাবা, তাহলে তুমি ওই ইকুয়েশন থেকে সলভ করলে 30x প্লাস 40y ইজ ইকুয়াল টু 500 যে ইকুয়েশন, এই রেখার যে ইকুয়েশন, ওইটাতে যদি y ইজ ইকুয়াল টু 4 বসাও, তাহলে x এর ভ্যালু তুমি এটা পাবা 34/3 পাবা। ওকে, আর এখন এটা চিন্তা করো এটা কিভাবে পাইছি। এটাও সেম, এই রেখাতে এই যে রেখাটা, এই রেখাটা মানে কি, এই রেখাটা হচ্ছে x ইকুয়াল টু 6, এই x ইকুয়াল টু 6 রেখাটার তুমি x ইকুয়াল টু 6 কোথায় বসাবা, এখানে বসাবা। 30x প্লাস 40y ইজ ইকুয়াল টু 500 যে রেখাটা, এই যে রেখা, এই রেখাতে তুমি x ইকুয়াল টু 6 বসাও, তাহলে তুমি দেখো y এর ভ্যালু 8 পাবা। এই যে বিন্দুগুলো এইভাবে নির্ণয় করছি, বুঝছো? এই জন্য আমি কি ওইটার ভাঙাই বলি নাই, বলছি এই রেখা আর এই রেখার সমাধান করলে পাবা এই পয়েন্ট, আর এই রেখা আর এই রেখার সমাধান করলে পাবা এই পয়েন্ট। বুঝছো কিনা? হ্যাঁ, আর এই যে 34/3 এটা হচ্ছে কি তোমার এখানে ক্যালকুলেশন করে বের হবে, তোমাকে এটা তোমাকে নির্ধারণ করতে হবে না, এটা এমনিতেই ক্যালকুলেট হয়ে বের হবে। ওকে, এখন আমাদের আনসারে যাই। আমার যেহেতু সর্বাধিক ছিল শর্ত, তাহলে আমি পয়েন্টগুলো বসায় দেখি। এ পয়েন্ট 64 বিন্দুতে যেটা আসে 10, বি পয়েন্ট দেখো 34/3, এটাতে খেয়াল করে দেখো 34/3 হচ্ছে 11 পয়েন্ট সামথিং। আর এক্সটা কি ধরছিলাম, এক্সটা ধরছিলাম আমার গামছার সংখ্যা। গামছা তো আর 11 পয়েন্ট সামথিং হইতে পারে না, গামছার তো আর একটা কেটে দিবে না, সো আমরা 11.33 ছিল মেবি, সো আমরা এটাকে জাস্ট লিখে ফেলবো 11, এটাকে আমরা 11 ধরবো। আর ওয়াই মানে হচ্ছে তোমার তোয়ালের সংখ্যা, এটা 4। তো এই জন্য দেখো এখানে আমি ইকুইভ্যালেন্ট সাইন দিছি, সর্বসম মানে প্রায় সমান যে সাইনটা, প্রায় সমান সাইন দিয়ে দিছি 15। ঠিক আছে, তো এখানে তোমরা আবার এক্সাক্ট 15 পয়েন্ট সামথিং বসাইতে চাই না, কারণ হচ্ছে গামছার সংখ্যা তার 15 পয়েন্ট সামথিং হবে না। আর থার্ড নাম্বার পয়েন্টে বসে দেখা গেছে যে এটা 6 + 8 14 আসতেছে, তো হাইয়েস্ট নাম্বার কত, এই বি পয়েন্ট 15 তে। তাহলে আমরা ধরবো 11টি গামছা এবং 4টি তোয়ালে কিনলে সর্বাধিক সংখ্যক জিনিস তিনি কিনতে পারবেন। এটাই আমার আনসার। বুঝছো? এগুলো মোটামুটি সহজ আছে। এখানে এই 4 নম্বরের যে টাইপগুলো আছে এগুলো মোটামুটি সহজ আছে। এরপরেরটা দেখাচ্ছি। এটা সেম, এখানে শর্তটা জাস্ট একটু ডিফারেন্ট। আগের মতো আর কি গামছার সংখ্যা বা ওই তোয়ালের সংখ্যা দিয়ে শর্তটা দিয়ে নাই, শর্তটা অন্যভাবে দিছে। এখানে প্রশ্নটা দেখো, খেয়াল করো। একজন পোল্ট্রি মালিক 800 টাকায় কিছু হাঁস ও মুরগির বাচ্চা কিনতে চান। তার বাজেট কত, 800 টাকা। প্রতিটি মুরগির বাচ্চার দাম হচ্ছে 40 এবং প্রতিটি হাঁসের বাচ্চার দাম 20। তিনি কোন প্রকারের কতগুলি বাচ্চা কিনতে পারবেন যাতে হাঁস ও মুরগির বাচ্চার সংখ্যা সর্বাধিক 25 হয়, মানে 25-এর বেশি হইতে পারবে না। ধরলাম হাঁসের বাচ্চা এক্স আর মুরগির বাচ্চা ধরলাম ওয়াই, মানে ভাইস ভার্সা ধরতে পারো, মুরগির বাচ্চা এক্স ধরতে পারো, হাঁসের বাচ্চা ওয়াই ধরতে পারো, যাই হচ্ছে। অভিষ্ট ফাংশনটা কি, অভিষ্ট ফাংশন হবে z = x + y, যা সর্বোচ্চ হবে। আমার এটাই সর্বোচ্চ বানাইতে হবে, যে কতগুলো বাচ্চা কিনতে পারে সেইটা বের করতে হবে। এটার সাথে আবার এই শর্তে কনফিউজড হয় না। এই শর্তে বলছে যে মুরগির বাচ্চার সংখ্যা সর্বাধিক 25 হয়, এটা একটা শর্ত, কিন্তু এর মানে এই না যে 25ই হবে। মানে 500 টাকা দিয়ে সরি 800 টাকা দিয়ে যে 25টা মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা কিনতে পারবে এরকম কোনো কথা নাই। মানে এই 25-এর মাঝখানে হাইয়েস্ট কতটা কিনতে পারে সেটাই আমাকে নির্ণয় করতে হবে। তো শর্তগুলো দেখো, শর্ত একটা তো শর্ত টাকার শর্ত, দেখেই বোঝা যাচ্ছে। হাঁসের বাচ্চার দাম ধরছি আমরা 20 টাকা, সো এক্সট্রা হাঁসের বাচ্চা হবে 20x, আর ওয়াইটা মুরগির বাচ্চা হবে 40y। এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে লেস দেন অর ইকুয়াল 100। তার বাজেট যেহেতু 800, তাহলে অবশ্যই 800 চেয়ে কম হবে। আর x + y এই দুইটার সংখ্যা, হাঁস এবং মুরগির বাচ্চার সংখ্যা সর্বাধিক 25 মানে কি, সর্বাধিক 25 মানে হচ্ছে 25-এর চেয়ে কম হইতে পারবে বা সমান হইতে পারবে, এর বেশি হইতে পারবে না। এটা আরেকটা শর্ত। এই দুইটা শর্তকে আমি ইকুয়েশনে ট্রান্সফার করলাম। তারপর হচ্ছে এটা, এই দেখো সুন্দর মতো ইকুয়েশন আসছে, x অক্ষ y অক্ষে বসাবো,
বসায় তারপর হচ্ছে কি আমি এই যে শর্ত 0 পয়েন্টের সাপেক্ষে আমি আমার অনুকূল ফলাফল এলাকা বের করব, অনুকূল ফলাফল এলাকা বের করে আমার ওই যে কৌণিক যে কৌণিক বিন্দুগুলা দেখেই বুঝতে পারবা তোমরা, কৌণিক বিন্দুগুলা আমি নির্ণয় করে রাখলাম, এবিসি ও এবিসি আসবে বিন্দুগুলা। তো দেখা যাচ্ছে এখানে আনসার কি আসতেছে, একটা আসতেছে 0 বিন্দুতে আসছে তোমার z = 0 + 0, এটা তো আর নেওয়া যাবে না। 25 + 0 এটা নেওয়া যায়। আর আরেকটা আছে 10 + 15, এটাও 25, আরেকটা আছে 0 + 20, এটা 20, এটা তো এমনিতেই দেওয়া যাবে না। এখন দেখো বি আর এ এই দুইটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট হচ্ছে দুইটাই 25, কোনটা নেওয়া বেটার হবে? বি পয়েন্ট নেওয়া বেটার হবে। কারণ কি, এ পয়েন্টে দেখো হাঁসের বাচ্চা 25টা ঠিক আছে, কিন্তু মুরগির বাচ্চা 0, এটা তো একটা ভালো ইয়ে হইলো না, তার তো অবশ্যই হাঁস এবং মুরগি দুইটা বাচ্চা কিনতে হবে। এই জন্য দেখো একটা শর্ত কি, x is greater than equal 0, y is greater than equal 0, মানে 0টাও হয় বাট তারপরও বেটার তো দুইটার বাচ্চা মিলিয়ে কিনা। সো এই জন্য হচ্ছে কি তোমার প্রশ্নই বলছে যে কোন প্রকারের কতটি বাচ্চা কিনতে পারবে। সো তুমি যদি বলো মুরগির বাচ্চা একটাও না কিনতে, তাহলে তো এটা একটা ভালো ডিসিশন হইলো না। তো সে মিক্স আপ করতে পারে, হাঁসের বাচ্চা 10টা আর মুরগির বাচ্চা 15টা নিলে সে সর্বোচ্চ 25টা হাঁস মুরগির বাচ্চা কিনতে পারে, এবং এটা আমার শর্তের সাথে মিলতেছে। এবং তার বাজেটের সাথে মিলছে। এখন তুমি বলতে পারো 25 তো আরো অনেকগুলো কম্বিনেশনই বানানো যায়, যেমন ধরো এখানে হাঁসের বাচ্চা 11টা, মুরগির বাচ্চা 14টা, এরকম করতে পারতো। তখন কি হইতো, তখন সমস্যা হইতো তার বাজেট ক্রস করে ফেলতো। 100, তার বাজেট যে 800 টাকা, ওই 800 টাকার বাজেটটা ক্রস করে ফেলতো, অথবা এরকম হইতো যে 800 টাকা থেকে কিছু টাকা বেঁচে গেছে, এরকম হয়ে যেত। আমি তো এক্স্যাক্টলি ইয়ে করি নাই, হিসাব করি নাই। এই গ্রাফটা সহজ আছে, তোমরা বুঝবা, এটা আর দেখাচ্ছি না। দেখো পয়েন্টগুলো বসে অনুকূল ফলাফল এলাকাটা দেখা গেছে, কৌণিক বিন্দুগুলো দেখবা। কৌণিক বিন্দুগুলো যে সবসময় একদম শার্প পয়েন্ট হবে এরকম নাই, দেখো এটা একটা কৌণিক বিন্দু, বুঝতে পারতেছো? এগুলা বুঝে বুঝে পয়েন্টগুলো নির্ণয় করবা। আচ্ছা এটা দেখি, এটা পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ। এক ব্যবসায়ী তার দোকানের জন্য রেডিও ও টেলিভিশন মিলে 100 সেট কিনতে পারবেন। একটা শর্ত দিয়ে দিল, রেডিও ও টেলিভিশন সেট প্রতিটির ক্রয় মূল্য যথাক্রমে $40 ও $120, ঠিক আছে? প্রত্যেকটা ক্রয় মূল্য দিছে। প্রতিটি রেডিও ও প্রতিটি টিভি সেটে লাভ হয় তার $16 এবং $32। এখন হচ্ছে কি সর্বোচ্চ $10,400 বিনিয়োগ করে তিনি সর্বোচ্চ কত লাভ করতে পারেন। এটা মোটামুটি একটা রিয়েল লাইফ প্রবলেমের মতো। আগের গুলো হচ্ছে একটু ফাউল লাগতেছিল, মানে ফাইজলামির মতো লাগতেছিল, বাট এটা হচ্ছে একটা রিয়েল লাইফ প্রবলেম, হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ হতে পারে। আচ্ছা আমরা দেখি কি বলতেছে। ফার্স্টলি আমাদের ইয়ে বের করে নিই, চলক বের করে নিই। রেডিও সেটের সংখ্যা দিলাম x, টিভি সেটের সংখ্যা দিলাম y। আমার হচ্ছে কি তার সর্বোচ্চ লাভ কিভাবে হইতে পারে? লাভ দেখো, টিভি সেট থেকে পাচ্ছে, সরি রেডিও সেট থেকে লাভ পাচ্ছে $16 আর টিভি সেট থেকে পাচ্ছে $32। তার মানে আমার 16x + 32y, এই যে ইয়েটা, এটা সর্বোচ্চ বানাইতে হবে। এইটা হচ্ছে অভিষ্ট ফাংশন, ঠিক আছে? এখানে কতটি সে কিনতে পারে বা এরকম কিছু না। আর তার আরেকটা শর্ত কি, একটা শর্ত হচ্ছে কি তোমার তার বিনিয়োগ করছে 10,400। বিনিয়োগ করা কি, বিনিয়োগ করা মানে হচ্ছে ক্রয় করা আর কি। যে সে এই টেলিভিশন এবং রেডিও সেট যত টাকা দিয়ে কিনছে সেটাই হচ্ছে 10,400। প্রত্যেকটা রেডিও সেটের ভ্যালু হচ্ছে তোমার $40, তাহলে এক্স টার দাম হবে 40x, আর টিভি হচ্ছে $120 দাম, ওয়াইটার ভ্যালু হবে 120y। এই দুইটার ভ্যালু লেস দেন অর ইকুয়াল 10,400, ঠিক আছে? এরপরে হচ্ছে কি তোমার 100 সেট কিনতে পারেন। 100 সেট কিনতে পারেন এর এই কথার মানে হচ্ছে সে 100টা কিনতে পারে বা এর চেয়ে কম কিনতে পারে, এর চেয়ে বেশি কিনতে পারে না। সো এটা হবে x + y লেস দেন অর ইকুয়াল 100। সো জাস্ট x ইকুয়াল 100 লিখে ফেললে হবে না। এখানে কিনতে পারেন মানে বুঝতে হবে যে সে 100টা বা 100টার চেয়ে কম কিনতে পারে, বেশি তো আর কিনতে পারবে না। ওকে, সো এখন এই শর্তটা হচ্ছে মোটামুটি সব প্রবলেমের সাথেই থাকে, কারণ হচ্ছে কি তোমার রেডিও সেটের সংখ্যা তো আর মাইনাস হবে না বা টেলিভিশন সেটের সংখ্যা মাইনাস হবে না। তো অসমতাগুলিকে সমীকরণে প্রকাশ করো, সমীকরণগুলো আসলো। তারপর হচ্ছে আমি আমার গ্রাফে, আর গ্রাফে নিশ্চয়ই এটা বলে দেওয়া লাগবে না যে কোন গ্রাফে কত একক ধরতে হবে, এটা হচ্ছে নিজেদের একটু কমন সেন্স খাটালে বুঝতে পারবা তোমরা, তোমাদের গ্রাফের সাইজ অনুসারে তোমরা ঘর ধরবা। তো গ্রাফের বিন্দুগুলো যদি ঠিকঠাক মতো বসাইতে পারি তাহলে অনুকূল ফলাফল আসবে। অনুকূল ফলাফল তারপর হচ্ছে গিয়ে কৌণিক বিন্দুগুলো নিতে হবে, কৌণিক বিন্দুগুলো বসায় দেখতে হবে আমার সর্বোচ্চ লাভ কোন বিন্দুতে হয়।
আচ্ছা, এখন একটু দেখে আসি গ্রাফটা। গ্রাফটা ইজি, দুই ইকুয়েশনের গ্রাফ। অভিষ্ট ফাংশনটা কিভাবে ধরবো অনেক। আচ্ছা, অভিষ্ট ফাংশন তো ওই তো প্রশ্ন পড়ে পড়ে বুঝতে হবে, বলছিলাম তো ফার্স্টে যে প্রশ্ন পড়ে পড়ে ধরতে হবে। অন্যটাতে x প্লাস y ধরছিলাম, কারণ কি ওইখানে বলছিল যে আচ্ছা এই প্রশ্নটাতে আমি যদি এরকম শর্ত বানাই দিতাম, শর্ত দেখতে হবে, খেয়াল করো। এইখানে প্রশ্নটা দেখো কি বলছে, এখানে বলছে তিনি সর্বোচ্চ কত লাভ করতে পারেন। তার সর্বোচ্চ লাভের জিনিসটা, সর্বোচ্চ লাভ কিভাবে হবে? একটা টিভি সেট থেকে লাভ হচ্ছে তার $32, আর একটা রেডিও সেট থেকে লাভ হচ্ছে $16। সো কি হবে, প্রতিটা আমি ধরছি কি রেডিও সেটের সংখ্যা x, তাহলে x সংখ্যক রেডিও সেট থেকে লাভ হবে 16x, আর y সংখ্যক রেডিও সেট থেকে লাভ হবে 32y। এই 16x প্লাস 32y কে আমাকে সর্বোচ্চ বানাইতে হবে। আর যদি আমি প্রশ্ন করতাম, এরকম শর্ত দিয়ে দিত যে তিনি 100 সেট কিনতে পারেন, আর বলতো যে তার কমপক্ষে 5টি রেডিও সেট কিনতে হবে, কমপক্ষে 10টি টিভি সেট কিনতে হবে, তিনি কিভাবে কিনলে সর্বোচ্চ সংখ্যক টিভি এবং রেডিও কিনতে পারেন, এরকম যদি প্রশ্ন হইতো তখন তুমি x প্লাস y দিতা, বুঝছো? কিন্তু এখানে তো এটা চায় নাই। অন্য প্রশ্নগুলো খেয়াল করো, ওইগুলাতে বলা হয়েছে যে তিনি কিভাবে কতটি জিনিস কিনলে সর্বোচ্চ জিনিস কিনতে পারবেন। সর্বোচ্চ জিনিস যদি বলে, তাহলে আমি ওই জিনিসের সংখ্যা জাস্ট x প্লাস y ওইটাকে আমি সর্বোচ্চ ধরবো, সর্বোচ্চ বানাবো আর কি। কিন্তু আমার এখানে যেহেতু প্রশ্নই বলে দিছে লাভটাকে সর্বোচ্চ বানানো, সো এটা হবে অভিষ্ট ফাংশন। সো এইগুলো হচ্ছে প্রশ্ন অনুযায়ী চেঞ্জ হবে, প্র্যাকটিস করতে করতে এগুলো বুঝে ফেলবা। দেখো এই গ্রাফটা ইজি আছে। তো পয়েন্ট দুইটাই হবে তোমার জিরো যেদিকে আছে ওই দিকেই নির্দেশ করতেছে। তো আর এখানে মোটামুটি এই পয়েন্টটা তো গ্রাফ এমনিতেই বুঝতে পারবা, আর এই পয়েন্টও এমনিতেই বুঝতে পারবা। এই পয়েন্টটা জাস্ট সমাধান করে বের করতে হবে, ঠিক আছে? সো অনেক সময় এমসিকিউ এই ধরনের প্রশ্ন আসে। এমসিকিউ এত জটিল প্রশ্ন দিবে না, অভিষ্ট ফাংশন, সীমাবদ্ধতা সবকিছু দেওয়া থাকবে, বুঝছো? অভিষ্ট ফাংশন, সীমাবদ্ধতা সবকিছু দেওয়া থাকবে। অনেকে মনে করে যে এমসিকিউ যদি এগুলো আসে তাহলে কি আমি এত বড় করে করব? এত বড় করে কিছু করার দরকার নেই। এমসিকিউ ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার অভিষ্ট ফাংশন, ওই যে সীমাবদ্ধতা, মানে সবকিছু সাজিয়ে দিবে, তারপর বলবে যে জাস্ট বলবে, হয়তো প্রশ্ন বলবে যে কোন প্রকারের কত জিনিস কিনতে হবে, অথবা বলবে যে সর্বোচ্চ লাভটা কত। এইটা এই ধরনের প্রশ্ন আসবে। তো তুমি কি করবা, এই পয়েন্ট দুইটা, এই যে 100 আর 0 240/3, এই পয়েন্টগুলো তুমি ইকুয়েশন দেখেই বুঝতে পারতেছো। দেখো দেখাই দিই একটু, এই দেখো, এই যে ইকুয়েশন দেখেই বুঝতেছো। কারণ কি দেখো, এই যে রেখাটা, এই রেখাটা কি করবে, এই রেখাগুলো হচ্ছে কি তোমার এক্স অক্ষকে কিভাবে ছেদ করবে, এগুলো হচ্ছে তুমি গ্রাফও আঁকা লাগবে না, তুমি তোমার হাতে জাস্ট এরকম করবা। হাতের আন্দাজে এটা 260, তার মানে ধরো এটা 26 গড় গেছে। 1 গড় সমান 10 একক ধরলাম, 26 গড়। 260/3 এটা কত হইতে পারে? 260/3 আমি ক্যালকুলেটর চেক করে দেখি, এটা হচ্ছে কি তোমার 86.667। তো যদি 1 গড় সমান আমি 10 একক ধরি, 1 গড় সমান 10 একক ধরি, তাহলে 86 গড় মানে কি 8.6 গড় সামথিং। তাহলে এটা ধরো 5, তাহলে 8.6 ধরে এই বরাবর কিছু একটা হবে। তারপরে হাতের আন্দাজে একটা গ্রাফ এঁকে ফেললাম। তারপরের পয়েন্টটা কি, পরেরটা দেখো, এটা হচ্ছে 100 তার মানে হচ্ছে 10 10 10 10, এটা ধরো 10, এটা ধরো 10, ঠিক আছে? জাস্ট এই আরেকটা হাতের আন্দাজে পয়েন্ট এঁকে ফেললাম। তাহলে তুমি অনুকূল ফলাফল বুঝতেই পারতেছো এই এলাকাটা, কারণ কি দুইটাই হচ্ছে কি তোমার জিরোর দিকে নির্দেশ করতেছে। শর্তটা তো দেয়া থাকবে তোমার, শর্তটা তো এরকম করে দেওয়া থাকবে, লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, এই শর্ত দেওয়া আছে তোমার। তো তুমি বুঝে ফেলছো এটা হচ্ছে অনুকূল ফলাফল লেখা। তার মানে একটা পয়েন্ট হচ্ছে 100 তুমি এখান থেকেই বুঝতে পারতেছো, তুমি এটা আঁকছো, এটা হচ্ছে 100 পয়েন্ট। আর এই পয়েন্ট হচ্ছে 0 260/3, তুমি এটা আঁকছো, ঠিক আছে? আর জাস্ট একটা পয়েন্ট তোমাকে বের করতে হবে, সেটা হচ্ছে এইটা। এটা পয়েন্ট কিভাবে বের করবা? ক্যালকুলেটরে নিশ্চয়ই দুইটা ইকুয়েশন সলভ করতে পারো তোমরা, দুই চলকের ইকুয়েশন ক্যালকুলেটরে সলভ করে ফেলবা, তাহলে এই পয়েন্টটা বের হয়ে যাবে। এই পয়েন্টটা খুব সম্ভবত এই 2080 পয়েন্টটা, ঠিক আছে? সো এখন হচ্ছে কি তুমি তোমার পয়েন্ট বের করা হয়ে গেছে, এখন তুমি তোমার আর চেক করবা যে হাইয়েস্ট যদি বলে, তাহলে হাইয়েস্ট জিনিসপত্র কেনার শর্তও কিন্তু এটাই 20 + 80, এর বেশি কিন্তু আর কোনটা হচ্ছে না। তার মানে 20টা রেডিও সেট আর 80টা টিভি সেট কিনতে পারবে সে। আর তার সর্বোচ্চ লাভ দেখো, লাভটাও যদি ক্যালকুলেট করে, দেখো এই বি পয়েন্টে সর্বোচ্চ লাভ হচ্ছে। দেখো এ পয়েন্টে লাভ তো 0, এটা তো কোনো ইয়ে না।
আর ও পয়েন্টে 0, এ পয়েন্টে ক্যালকুলেট করে দেখা গেছে এ পয়েন্টে লাভটা হচ্ছে 1600। দেখো আমি বলছিলাম না যে তোমার আর একটা পয়েন্ট 0 নিব না কেন, কারণ হচ্ছে গিয়ে কি, দেখো এখানে কিন্তু যদি প্রশ্নটা বলতো যে তিনি কিভাবে জিনিসপত্র কিনলে সবচেয়ে বেশি জিনিসপত্র কিনতে পারবেন, এই ধরনের প্রশ্ন যদি করতো তাহলে কিন্তু এইটা একটা আনসার করতো হইতো, যে সে 100টাই ইয়ে কিনে ফেললো, মনে করো টিভি সেট, রেডিও সেট কিনে ফেললো, কোনো রেডিও সেট কিনলো না, এটা একটা প্রবাবল আনসার তো হইতে পারে। বাট হচ্ছে এটা কি লাভজনক? এটা কিন্তু লাভজনক না, কারণ হচ্ছে কি দেখো লাভটা কত পাচ্ছে, 1600 পাচ্ছে মাত্র, কিন্তু অন্য পয়েন্টে চেক করে দেখো লাভটা কত আসতেছে তার, 2880। এবং লাস্টের পয়েন্টের সাথে তুলনা করে দেখা গেছে এটাও 2773, সবচেয়ে বেশি এই পয়েন্টে লাভ হয়, তার মানে তার সর্বাধিক লাভ সম্ভব এত টাকা। তার মানে সে যদি 20টা রেডিও সেট আর 80টা টিভি সেট কিনে তাহলেই সবচেয়ে বেশি লাভ করতে পারবে। বুঝা গেছে? এখন আমরা নেক্সট ম্যাথে যাই। এইটা প্রায় সেম, এখানে জাস্ট আমি ইয়েটা বলে দিই, প্রশ্নটা পড়ে ইয়েগুলা গঠন করা দেখাই দিই। এক ব্যক্তি 1200 টাকার মধ্যে মাছের পোনা কিনতে চান, মানে 1200 টাকা হচ্ছে তোমার ওই লিমিটেশন বাজেট। 100 রুই মাছের পোনার দাম 60 টাকা, তার মানে এখানে একটা রুই মাছের দাম বলে দেওয়া আছে। 100টা রুই মাছের দাম হচ্ছে, পোনার দাম যদি 60 টাকা হয়, তাহলে একটা রুই মাছের পোনার দাম কত? 60/100, স্বাভাবিক। এবং 100 কাতল মাছের পোনার দাম 30 টাকা, তার মানে একটা কাতল মাছের দাম হচ্ছে 30/100। ওকে, এখানে একটু ডিফারেন্ট ভাবে দিছে, একটার দাম না দিয়ে 100টার দাম দিয়ে দিছে। তিনি কোন মাছের কত পোনা কিনতে পারবেন যাতে মোট পোনার সংখ্যা সর্বাধিক 3000 হয়? ঠিক আছে, ধরলাম রুই মাছের পোনার সংখ্যা এক্সটা, কাতল মাছের পোনার সংখ্যা ওয়াইটা। এই দেখো, এই প্রশ্নে দেখেই বুঝতে পারতেছো যে প্রশ্নে দেখো কোন মাছের কত পোনা, এখানে কিন্তু তার লাভ লসের কোনো বিষয় দেয় নাই। তো কোন মাছের কত পোনা, জাস্ট আমার এক্স প্লাস ওয়াইটা সর্বোচ্চ ফাংশন বের করতে হবে, সর্বোচ্চ বের করতে হবে। শর্তগুলা দেখো কি, একটা পোনার দাম তো দেয় নাই, 100টা পোনার দাম দিছে, তাহলে একটা পোনার দাম হবে কত? এই যে রুই মাছের পোনার দাম হবে 60/100, তাহলে এক্সটার দাম হবে 60/100 ইন্টু এক্স। একইভাবে কাতলের পোনার দাম হবে 30/100 ইন্টু ওয়াই, এটা হবে লেস দেন অর ইকুয়াল 1200। ঠিক আছে, কারণ হচ্ছে কি তোমার 1200 টাকার মধ্যে এইগুলো কিনতে হবে। আর আরেকটা শর্ত হচ্ছে কি, এটাকে সাথে এটা মানে আরেকটা শর্ত হচ্ছে যে এই পোনার সংখ্যা সর্বাধিক কত হবে? 3000 হবে। 3000 চেয়ে কম হইতে পারবে বা সমান হইতে পারবে, এটার চেয়ে বেশি হইতে পারবে না। সো এইগুলাকে ইকুয়েশনে নাও, সলভ করবা, সলভ করে তারপর হচ্ছে কি অনুকূল ফলাফল পাবা। অনুকূল ফলাফল পেয়ে দেখা যাবে এখানে দেখো এই বি নাম্বার পয়েন্ট 1000 আর 2000, এই পয়েন্টে হচ্ছে তার মানে সে 1000 রুই মাছের পোনা আর 2000 কাতল মাছের পোনা কিনতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে সর্বোচ্চ। দেখো তিনটা পয়েন্টই 3000 আসতেছে, দেখো এ বি সি তিনটাতেই 3000, কিন্তু বি নাম্বারটা সবচেয়ে ইয়ে লাগতেছে না, রিজনেবল লাগতেছে না, যে রুই মাছের পোনাও কিনলো, কাতল মাছের পোনাও কিনলো, এবং তোমার একদম হাইয়েস্ট ইউটিলাইজ করলো, 1200 টাকার একদম হাইয়েস্ট ইউটিলাইজ হইলো। বুঝছো? এ আর সি নিতে পারবো না, কারণ কি, যদি 3000 ইয়ে কিনে ফেলে সে, 3000টাই যদি রুই মাছের পোনা কিনে ফেলে, বা 3000টাই যদি 3000টাই রুই মাছের পোনা কিনলে, সমস্যাটা কোথায় দেখো, 3000 ইন্টু একটা রুই মাছের দাম হচ্ছে কি তোমার 60/100, দেখো 1800 টাকা হয়ে যায়। ক্যালকুলেট করে দেখো তোমরা, 3000টা যদি রুই মাছের ইয়ে কিনে তাহলে দাম হয়ে যায় 1800 টাকা, কিন্তু তার দাম তার কাছে কত টাকা আছে? তার কাছে 1200 টাকা আছে, সো এটা হবে না। আর যদি তুমি ইয়ে দিয়ে চিন্তা করো, ওই কোনটা ওইটার নাম, কাতল মাছের পোনা, কাতল মাছের পোনা একটার দাম হচ্ছে তোমার 30/100 টাকা, সেভাবে দেখা যায় 900 টাকা দিয়ে, সে 900 টাকা দিয়ে 3000টা কাতল মাছের পোনা ক্রয় করে ফেলে। তার মানে দেখা যায় যে কি, যদি এই শর্তটা পূরণ করে, সি পয়েন্টের অনুযায়ী করে, তাহলে দেখা যায় তার হাতে 300 টাকা এক্সট্রা থাকে। আর এই পয়েন্টে যদি এ পয়েন্ট অনুসারে কাজ করে, দেখা যায় তার হাতে তার আরো এক্সট্রা 600 টাকা লাগে। তার মানে মোটামুটি বি পয়েন্টে হচ্ছে তার বাজেটের মধ্যে, এবং হচ্ছে কি তোমার সে রুই মাছের পোনাও কিনতে পারতেছে, কাতল মাছের পোনাও কিনতে পারতেছে, সো এই জন্যই হচ্ছে বি পয়েন্ট আনসার। এই ধরনের ম্যাক্সিমাম প্রশ্ন দেখবা যে সেম আনসার আসতেছে, কিন্তু যেটা হচ্ছে একটা যদি 0 হয় তাহলে ওই আনসারটাকে আমরা সমাধান হিসেবে দেই না, আমরা সমাধান এরপর যেটা হচ্ছে কি তোমার দুইটার মিক্স আপ ওইটাকে দেই।
আচ্ছা এটা দেখো, একটা বাগানে সর্বোচ্চ 23 বর্গ কিলোমিটার জমিতে পেয়ারা এবং সুপারির চারা লাগাতে হবে, এটা একটা সীমাবদ্ধতা বা শর্ত। একটি পেয়ারার চারার জন্য 2 বর্গমিটার এবং একটি সুপারির চারার জন্য 1 মিটার বর্গমিটার জায়গা বরাদ্দ। প্রতিটি পেয়ারার চারার দাম হচ্ছে কি তোমার 0.40 টাকা, 0.40 টাকা এবং প্রতিটি সুপারি চারা হচ্ছে 1.2 টাকা। যদি মোট 11.60 টাকার বেশি ব্যয় না করা হয় তবে সর্বোচ্চ কত সংখ্যক গাছ লাগানো যাবে? সর্বোচ্চ কত সংখ্যক গাছ, আবারও দেখো সর্বোচ্চ কত সংখ্যক গাছ, তার মানে হচ্ছে আমার এই x প্লাস ওয়াইটাকে সর্বোচ্চ করতে হবে। পেয়ারার চারা ধরলাম x, সুপারির চারা ধরলাম y। একটা সীমাবদ্ধতা হচ্ছে কি তোমার জমি নিয়ে সীমাবদ্ধতা, পেয়ারার একটার জন্য 2 বর্গমিটার, তাহলে x এর জন্য 2x, আর সুপারির একটার জন্য y 1 বর্গমিটার, তাহলে y টার জন্য y, এই 2x y লেস দেন অর ইকুয়াল 23 হবে, একটা শর্ত গেল। আর আরেকটা হচ্ছে তোমার টাকা নিয়ে, টাকা হচ্ছে কি মানে 11.60 টাকার বেশি ব্যয় না হয়, মানে সর্বোচ্চ 11.60 টাকা ব্যয় করতে পারবে, এর চেয়ে বেশি ব্যয় করতে পারবে না। তাহলে কি হবে, তোমার একটা পেয়ারার চারার জন্য 0.40 মানে 0.4x এক্সট্রা পেয়ারার জন্য, ওয়াইটা সুপারির জন্য তোমার 1.20 ইনটু ওয়াই টাকা খরচ করতে হবে। এই দুইটার যোগফলটা কত হবে, 11.6 এর চেয়ে কম হইতে হবে, ঠিক আছে, এর চেয়ে বেশি ব্যয় করা যাবে না। এখন এগেইন এই দুটাকে আমরা সমীকরণে প্রকাশ করব, সমীকরণে প্রকাশ করে তারপর হচ্ছে গ্রাফ আঁকবো, গ্রাফ আঁকে আমাদের কৌণিক বিন্দুগুলো বের করব। কৌণিক বিন্দুগুলোতে দেখো একটা পয়েন্টই মোটামুটি রিজনেবল, সেটা হচ্ছে বি নাম্বার পয়েন্ট, দেখে বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে 0 0, এটা হচ্ছে 23/20, 0 29/3, তার মানে বুঝেই যাচ্ছে এই পয়েন্ট আনসার হবে। এবং এমনিতেও এই পয়েন্টের সবচেয়ে বেশি গাছ লাগানো যাবে, দেখো এটাতে 15 সংখ্যক গাছ লাগানো যাবে। আর এইগুলোকে দেখো প্রায় সমান সাইন দিয়ে লেখা হয়েছে, কারণ হচ্ছে গাছের সংখ্যা তো আর 29/3 ভগ্নাংশ হইতে পারে না, এই জন্য আর কি। বাট টাকার সংখ্যা কিন্তু ভগ্নাংশ হইতে পারে। পেয়ারার ছাড়া 8টি, সুপারি ছাড়া 7টি, এটা এই শর্তে লাগাইলে সে মানে হাইয়েস্ট ইউটিলাইজ করতে পারবে, জায়গা ইউটিলাইজ করতে পারবে, আবার টাকার মধ্যে শর্তটা থাকবে। আচ্ছা আজকে এই চ্যাপ্টার শেষ করে দিই একেবারে, যদি টাইম শেষ হয়ে যায় তোমরা আরেকবার জয়েন করো। 8 থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলা প্রায় সেম টাইপের, এইগুলা পরীক্ষা আসার মতো, ঠিক আছে। তো এগুলা চার্টে দেওয়া থাকে, এগুলা চার্টে থাকে দেওয়া থাকে, তো এই চার্টটাতে একটু বুঝে বুঝে আনসার করতে হয়। আমি এগুলো বই থেকে প্রশ্ন তুলছি, তোমরা যদি বই সামনে থাকে তাহলে মিলিয়ে দেখো। 8-এর 1 নাম্বার করবে এখন, খেয়াল করো প্রশ্নে কি বলছে, এ এবং বি দুই ধরনের খাদ্যে প্রতি কিলোতে প্রোটিন ও ফ্যাট নিম্নরূপ। এ দেখো এ খাদ্যের জন্য এই চার্ট আর বি খাদ্যের জন্য এই চার্ট, মানে এ খাদ্যে প্রোটিন থাকে 1 আর ফ্যাট থাকে 3, এটার এ খাদ্যের প্রতি মূল্য হচ্ছে 2 টাকা, বি খাদ্যের হচ্ছে কি তোমার মানে প্রতি কিলোতে প্রোটিন থাকে 3 একক আর ফ্যাট থাকে 2 একক, এটার প্রতি কিলোর দাম হচ্ছে 3 টাকা। আর দৈনিক ন্যূনতম প্রয়োজন হচ্ছে আমার, এটার প্রোটিনের প্রয়োজন হচ্ছে 9 আর ফ্যাটের প্রয়োজন হচ্ছে 12। তার মানে আমি এই 9 পরিমাণ প্রোটিন, ন্যূনতম মানে কি, ন্যূনতম মানে হচ্ছে কি তোমার এর চেয়ে আমার কম চলবেই না, এর চেয়ে বেশি চলবে বাট এর চেয়ে কম চলবে না, এতটুকু, ঠিক আছে। আর হচ্ছে কি হ্যাঁ আরেকটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে টাকার হিসাব নিকাশ, এটা পরে দেখাচ্ছি। সবচেয়ে কম খরচে দৈনিক খাদ্যের প্রয়োজন কিভাবে মেটানো যাবে তা নির্ণয় করো। সমস্যাটি যুগাশ্রয়ী প্রোগ্রামে সমস্যা প্রকাশ করে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে আমাদের যুগাশ্রয়ী প্রোগ্রাম করতে হবে। তো প্রথমত কি নিব, প্রথমত নিব আমরা চলক ধরবো এক্স ওয়াই। এখন চলক এক্স ওয়াই ধরবো কোনগুলাকে, তুমি এখানে দেখো দুইটা জিনিসের এক্স ওয়াই ধরতে পারো, খাদ্য এ খাদ্য আর বি খাদ্যের কি এভাবে ধরতে পারো যে এ খাদ্য এক্স পরিমাণ, বি খাদ্য হচ্ছে ওয়াই পরিমাণ। আবার তুমি আবার যদি এটা ধরে ফেলো প্রোটিন এক্স আর ফ্যাট ওয়াই, তাহলে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে, এটা আবার করবে না। মানে এরকম কারণ হচ্ছে কি আমার প্রশ্ন হচ্ছে কি তুমি সবচেয়ে কম টাকা খরচ করবা, এবং টাকার সাথে কোনটার সম্পর্ক, টাকার সাথে সম্পর্ক কিন্তু এ খাদ্য এবং বি খাদ্য, প্রোটিন ফ্যাটের সাথে টাকার কোনো সম্পর্ক নাই। তো টাকার সাথে যার সম্পর্ক মানে সবগুলা ইনফরমেশনের সাথে যার সম্পর্ক সেটাকেই আমরা চলক ধরবো। ওকে, এখানে খাদ্য এবং প্রোটিন ফ্যাট এরা দুইটাই হচ্ছে চলকের মতো মনে হইলেও অ্যাকচুয়াল চলক আমরা এইটাকে ধরবো, খাদ্যটাকে, কারণ হচ্ছে খাদ্যের দাম দেওয়া আছে, প্রোটিন বা ফ্যাটের দাম দেওয়া নাই। বুঝা গেছে?
তাহলে ধরি মানে এ এ খাদ্য হচ্ছে এক্স কিলোগ্রাম আর বি খাদ্য যদি ওয়াই কিলোগ্রাম নেই, তাহলে আমরা সবচেয়ে কম খরচে দৈনিক খাদ্যের প্রয়োজন মিটাতে পারবো, এটা ধরে নিলাম। তাহলে দেখো শর্তগুলো কি হবে, আমি এখানে লিখতেছি, পরে দেখাবো। এ খাদ্য থেকে তুমি কতটুকু প্রোটিন পাবা, এক্স পাবা, এক্স পরিমাণ প্রোটিন পাবা। আর বি খাদ্য থেকে কতটুকু প্রোটিন পাবা, 3 ইনটু ওয়াই পাবা, 3 ইনটু ওয়াই পাবা। আর এই দুইটার যোগফলটা কত হইতে হবে, কমপক্ষে আমার 9 হইতে হবে। 9 এর চেয়ে বড় হইলে সমস্যা নাই, কিন্তু 9 হওয়াই লাগবে। ঠিক একইভাবে আরেকটা ইকুয়েশন হইতে পারে এরকম, 3 ফ্যাট কতটুকু পাবো আমরা, এটা থেকে 3x পাবো, এ খাদ্য থেকে। বি খাদ্য থেকে ফ্যাট পাবো 2y। এটা কত হইতে হবে, এইটা হতে হবে আমাকে কমপক্ষে ন্যূনতম প্রয়োজন হচ্ছে এটার 12, তাহলে এটা হচ্ছে 12। এই দুইটা শর্ত পেয়ে গেলাম। আর আমাদের হচ্ছে গিয়ে অভিষ্ট ফাংশন যেটা, এটা আমাদের টাকা থেকে বের করব, কারণ সর্বোচ্চ দেখো সবচেয়ে কম খরচ। খেয়াল করো, বলে নাই কিন্তু কত কেজি এক্স আর কত কেজি ওয়াই, কত কেজি এ আর কত কেজি বি খাবো, এটা কিন্তু বলে নাই। তাহলে তা আমরা হিসাব করতাম যে এক্স প্লাস ওয়াই ইচ্ছে জেড। জেডটা হবে কি, জেডটা হবে এরকম যে প্রতি কিলো এর খাদ্যের দাম কত হবে, তাহলে প্রতি কিলো এ খাদ্যের দাম দেওয়া আছে 2 টাকা, তাহলে এক্স কিলো এ খাদ্যের দাম হবে 2x, আর ওয়াই কিলো বি খাদ্যের দাম হবে 3y। এই 2x প্লাস 3y যেটা, এটা হচ্ছে আমার অভিষ্ট ফাংশন। এটাকে আমার কত কি করতে হবে, অন্য জায়গায় সর্বোচ্চ করছি। এটা যদি আমার লাভ টাভ কিছু হইতো তাহলে এটাকে আমরা সর্বোচ্চ করতাম, কিন্তু এটা যেহেতু আমার খরচ, তো খরচকে আমরা কি করি, কমানোর চেষ্টা করি। এই জন্যই বলছে যে সবচেয়ে কম খরচে মেটানো যাবে। তার মানে আমরা কি করব, ওই যে পয়েন্ট টয়েন্ট এগুলো বের করবো, যে বের করে দেখা যাবে যে যেখানে সবচেয়ে কম আসতেছে সেটাকে আনসার হিসেবে নিব। দেখি এখন আমরা আনসারে যাই। দেখো, মনে করি এ প্রকারের খাদ্য x কিলো এবং বি প্রকারের খাদ্য y কিলো গ্রহণ করলে দৈনিক ন্যূনতম প্রয়োজন মেটানো যাবে। অভিষ্ট ফাংশনটা কি, 2x প্লাস 3y, যা সর্বনিম্ন হবে, এখানে পাশে লিখে দিতে হবে। দেখো 2x প্লাস 3y, এটা কিসের দাম, ওইটা টাকা, বুঝছো, প্রতি কিলো এ আর প্রতি কিলো বি এর দাম আর কি। আর দুইটা শর্ত লিখছি, x প্লাস 3y ইজ গ্রেটার দেন ইকুয়াল 9, 3x প্লাস 2y ইজ গ্রেটার দেন ইকুয়াল 12। ওকে, এখন হচ্ছে কি আমাদের এগুলাকে অসমাত্রাতে প্রকাশ করব। অসমাত্রাতে প্রকাশ করলে খুব সুন্দর দুইটা ইকুয়েশন আসবে। খুব সুন্দর দুইটা ইকুয়েশন আসবে এখানে। তো ইকুয়েশন গুলোকে আমরা আমাদের গ্রাফে বসাই দিব, ঠিক আছে। আমাদের গ্রাফে বসানোর পর যে অনুকূল ফলাফলটা বের করতে হবে। খেয়াল করো, অনুকূল ফলাফল আবার মনে করাই দেই, অনুকূল ফলাফল কিভাবে বের করতে হবে, অসমতার সমাধান করে। এখানে গ্রাফ আছে, এক সেকেন্ড আসতেছি। সরি, এখান থেকে মনে হয় বোঝা যাচ্ছে না, আমি দেখাই কি করছি আসলে। তিনটা ইকুয়েশন ছিল, সরি তিনটা না, দুইটা ইকুয়েশন ছিল, এবং দুইটা ইকুয়েশন এরকম ছিল যে গ্রেটার দেন অর ইকুয়াল সাইন দিয়ে, দুইটা ইকুয়েশনে গ্রেটার দেন ইকুয়াল সাইন দিয়ে তুমি যদি 0 0 বিন্দু বসাও, তাহলে এইরকম চলে আসতেছিল বিষয়গুলা। 0 ইজ গ্রেটার দেন সামথিং, ঠিক আছে, 0 ইজ গ্রেটার দেন সামথিং, 0 ইজ গ্রেটার দেন সামথিং, যেটা হচ্ছে আমাদের শর্তের সাথে মিলে না। তার মানে যদি মিলে না, তাহলে আমাদের আনসার গুলো কোন দিকে হয়, আনসার গুলো হচ্ছে 0 যেদিকে আছে তার বিপরীত দিকে, রেখার যেদিকে 0 আছে তার বিপরীত দিকে আনসার গুলো হয়। তো দেখা যাচ্ছে অনুকূল ফলাফলটা কোন দিকে হবে, অনুকূল ফলাফলটা দেখো দুইটার অনুকূল ফলাফল পুরো গ্রাফ জুড়ে হবে, বুঝা গেছে, গ্রাফ যতটুকু দিবা সব জায়গায় ভরে দিবা, ঠিক আছে। এই যে ম্যাথ গুলো, এগুলোর সমাধান মোটামুটি সবগুলো গ্রাফই এরকমই, যতটুকু জায়গা আছে ততটুকু পুরোটা ভরে দিতে হবে। ওকে, আর এই অন্য বিন্দুগুলো নিয়ে আমার চিন্তা করতে হবে না, আমার ওই বাইরের কৌণিক বিন্দুগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমার জাস্ট এই কৌণিক বিন্দুগুলো নিয়ে চিন্তা করতে হবে।
অন্য সবগুলো গ্রাফে দেখছো এখানে অন্যগুলো গ্রাফের সাথে এটার পার্থক্য আছে। অন্য গ্রাফগুলো এরকম ছিল ক্লোজ, রাইট? এরকম দেখা যায় যদি একটা নির্দিষ্ট এলাকার মধ্যে ক্লোজ ছিল অন্য গ্রাফগুলা, কিন্তু এই গ্রাফটা ক্লোজ না, এটা হচ্ছে ওয়াইড। সো ওয়াইড কতটুকু যাচ্ছে, অসীম পর্যন্ত যাচ্ছে, সেটা আমার বিষয় না, জাস্ট আমার এখানে যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো বের করলে চলবে। এইটা আর এইটা, এই যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট হইলে আমার চলবে। ঠিক আছে? আচ্ছা, লেস দেন 1 মিনিট আছে, তোমরা আবার ক্লাসে জয়েন করো। যেটা বলতেছিলাম, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, দুইটা পয়েন্ট তো আমরা এমনিতেই গ্রাফ আঁকার সময় পেয়ে যাব। আর এই পয়েন্ট হচ্ছে এই দুইটা রেখার সমাধান। এই দুইটা রেখা যে যে বিন্দুতে ছেদ করছে সেই একটা পয়েন্ট। তো এই পয়েন্টগুলাই হচ্ছে আমার অভিষ্ট ফাংশনে বসাবো। অভিষ্ট ফাংশনে বসানোর পর দেখবো যেখানে সবচেয়ে কম খরচ আসতেছে, সবচেয়ে কম ভ্যালু, ওইটা আমরা আনসার হিসেবে নিব। দেখো 90 বিন্দুতে পাওয়া গেছে 18, বি হচ্ছে এই পয়েন্টে পাওয়া গেছে 81/7, আর সি এই